সম্প্রতি বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছে। আর্টিকেলের শিরোনাম বাংলাদেশের প্রডিগাল সান। বিএনপি নেতারা হয়তো ভেবেছিলেন প্রডিগাল মানে বুঝি প্রডিজি, অর্থাৎ অসম্ভব মেধাবী কেউ, তাই তারা খুশিতে গদগদ। কিন্তু ডিকশনারি খুললে দেখা যায় প্রডিগাল সান বলতে বোঝায় বেপরোয়া ব্যয়কারী পুত্র, যে বাবার সম্পদ উড়িয়ে নিঃস্ব হয়ে শেষে দেশে ফেরে। অর্থাৎ বিশ্ব মিডিয়া তারেক রহমানকে হিরো বানায়নি, বরং এমন এক পুত্র হিসেবে তুলে ধরেছে যে নিজের দল ও দেশের সম্পদ নষ্ট করেছে। শুধু শিরোনামই নয়, আর্টিকেলের ভেতরে তাকে সরাসরি খাম্বা তারেক বলেও উল্লেখ করা হয়েছে। একটি আন্তর্জাতিক ম্যাগাজিন যখন একজন রাজনীতিবিদকে তার দেশের রাস্তাঘাটের স্ল্যাং দিয়ে পরিচয় করিয়ে দেয়, তখন বুঝতে হবে তার আন্তর্জাতিক সম্মান ঠিক কোন তলানিতে গিয়ে ঠেকেছে। বিদেশিরা কেন তারেক রহমানকে বিশ্বাস করে না, এর কারণ তারা জানে। তারা হাওয়া ভবন ভুলে যায়নি। তারা জানে এটাই সেই লোক যে ক্ষমতার সময় প্যারালেল সরকার চালিয়েছিল। মা ছিলেন সরকার প্রধান, আর তিনি নিজে ছিলেন দেশের অঘোষিত প্রধান। 17 বছর পর যখন টাইম ম্যাগাজিন তাকে আবারও খাম্বা বলে, তখন এটা স্পষ্ট হয় তার ব্র্যান্ডিং বদলায়নি। তিনি এখনও বিশ্ববাসীর চোখে দুর্নীতির বড় পুত্র। এই প্রডিগাল সান উপাধি নিয়ে বিএনপি গর্ব করতে পারে, কিন্তু শিক্ষিত সমাজ বিষয়টি নিয়ে হাসছে, বিদ্রূপ করছে। এদিকে 17 বছর বিদেশে থেকে দেশের খবর না রাখার ফলও দেখা যাচ্ছে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে তিনি কুমিল্লায় একটি ইপিজেড করবেন, অথচ বাস্তবতা হল কুমিল্লায় 2000 সাল থেকেই ইপিজেড আছে এবং সেটি সফলভাবেই চলছে। যে নেতা জানেন না দেশে কোথায় কি আছে, তিনি দেশ চালাবেন কিভাবে? একেই বলে থার্ড ক্লাস হোমওয়ার্ক। আরেকটি হাস্যকর ঘোষণা, 5 বছরে নাকি 50 কোটি গাছ লাগাবেন। চলুন একটু অঙ্ক করি। 5 বছর ইকুয়াল টু 1825 দিন। 50 কোটি গাছ মানে প্রতিদিন প্রায় 2,74,000 গাছ লাগাতে হবে। প্রশ্ন হলো, জায়গা কোথায়, মানুষ কোথায়? এটা কি আলাদিনের চেরাগ নাকি স্রেফ গাল গল্প? মানুষ এসব শুনে হাসছে। লোকে বলছে প্রধানমন্ত্রী তো দূরের কথা, গ্রামের মেম্বার বানালেও কয়েকদিনের মধ্যেই তার অযোগ্যতার কারণে পদত্যাগের দাবি উঠবে। আর 20,000 কিলোমিটার খাল খনন মানে পুরো বাংলাদেশকে খুঁড়ে ফেলার পরিকল্পনা। এগুলো ভিশন নয়, এগুলো হ্যালিউসিনেশন। নেতৃত্ব মানে সম্মান দেওয়া, কিন্তু তারেক রহমানের কাছে নেতৃত্ব মানে জমিদারি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে চেয়ারে না বসিয়ে মেঝেতে স্টেজের কোনায় বসিয়ে রাখা হয়েছে। এ কেমন অপমান! যদি দলের শীর্ষ নেতাদেরই এমন অবস্থা হয়, তাহলে সাধারণ কর্মীদের দশা কি? তারেক রহমান নিজেকে ভাবেন রাজা, আর বাকিদের ভাবেন প্রজা। এই সামন্তবাদী মানসিকতাই তৃণমূলে ছড়িয়ে পড়ছে। তার উগ্র বয়ান আর গুপ্ত তত্ত্ব কর্মীদের হিংস্র করে তুলছে। তারা মাস্তান, গুন্ডায় পরিণত হচ্ছে। শেরপুরে জামাত নেতা রেজাউল করিম হত্যাকাণ্ড তার জ্বলন্ত প্রমাণ। পরিসংখ্যান বলছে গত 1.5 বছরে বিএনপির নেতাকর্মীরা 228 জনকে হত্যা করেছে। এখনও ক্ষমতায় আসেনি, তাতেই এই অবস্থা। ক্ষমতায় এলে কি হবে তা সহজেই অনুমেয়। তারেক রহমান এমন এক রাজত্ব কায়েম করতে চান যেখানে তিনি হবেন রাজা আর জনগণ হবে বলির পাঠা। এখন তুলনা করুন তারেক রহমানের বিপরীতে জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে। বিশ্ব মিডিয়া তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। আল জাজিরায় তার সাক্ষাৎকার দেখে সবাই মুগ্ধ। সাবলীল ভাষা, শান্ত বয়ান। তাকে বলা হচ্ছে প্রমিসিং লিডার। কোনো গালাগালি নেই, কোনো খাম্বা উপাধি নেই, আছে শুধু সম্মান। তিনি ভুয়া লোভ দেখান না। যেখানে বিএনপি বলছে ফ্যামিলি কার্ড, যা মূলত ভিক্ষাবৃত্তি, সেখানে ডক্টর শফিক বলছেন নারীদের কর্মসংস্থান, যুবকদের হাতে কাজ, এমনকি চাঁদাবাজদেরও পুনর্বাসন। কতটা মহানুভব হলে একজন নেতা অপরাধীদেরও ভালো হওয়ার সুযোগ দেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করেছেন। নিজের দলের নেতাকর্মীদের সব সময় শান্ত ও শৃঙ্খল থাকার নির্দেশ দিয়েছেন। উগ্রতা নয়,
ভদ্রতাই তার শক্তি। এক পাশে ননসেন্সে ভরা তারেক রহমান, যিনি জানেনই না কুমিল্লায় ইপিজেড আছে। অন্য পাশে সেন্সিবল, দায়িত্বশীল ডক্টর শফিকুর রহমান, যিনি জাতির পালস বোঝেন। এক পাশে 228 খুনের দায় বহনকারী তারেক রহমান, অন্য পাশে সুশৃঙ্খল সেবক দলের আমির। তারেক রহমানের গুপ্ত ও উগ্র ন্যারেটিভ তার দলকে সন্ত্রাসী করে তুলছে, আর ডক্টর শফিকুর রহমানের ক্ষমা, সংস্কার আর শালীনতার ন্যারেটিভ তার দলকে জনপ্রিয় করে তুলছে। বাংলাদেশ আর কোনো পলিটিক্যাল প্রডিগাল সান অর্থাৎ অপব্যয়কারী পুত্রের হাতে দেশ তুলে দেবে না। বাংলাদেশ চায় ডক্টর শফিকুর রহমানের মতো একজন প্রমিসিং লিডার। টাইম ম্যাগাজিন সত্যটা বলে দিয়েছে, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা জনগণের। কিন্তু দুঃখজনক বিষয় হল, জনগণ যে সিদ্ধান্তই নিক, সেখানেও হস্তক্ষেপ করছে তারেক রহমানের দল বিএনপি। কারণ যখন প্রতিপক্ষকে যুক্তিতে হারানো যায় না, তখন শুরু হয় কুৎসা, গুজব আর মিথ্যাচার। বর্তমানে বিএনপির অবস্থা মোটেও ভালো নয়। মাঝে তারা জামাতের জনস্রোত দেখে দিশেহারা, হামলা করেও নারীদের দমাতে পারেনি। ফলে তারা বেছে নিয়েছে তাদের সবচেয়ে পুরনো ও প্রিয় অস্ত্র, গুজব। আর দুঃখজনকভাবে দেশের তথাকথিত মূলধারার কিছু গণমাধ্যম এই মিথ্যাচারে বিএনপির পার্টনার হিসেবে কাজ করছে। বিএনপি অপকর্ম করে তা মিডিয়ার চোখে পড়ে না, কিন্তু বিএনপি যখন কোনো মিথ্যা গল্প ফাঁড়ে, মিডিয়া যাচাই না করেই সেটাকে বানিয়ে দেয় ব্রেকিং নিউজ। এই পর্বে আমরা বিএনপির 3টি জঘন্য মিথ্যাচার নাটক এক্সপোজ করব, যা শুনলে বুঝতে পারবেন এই দলটির রাজনীতি কতটা নিচু স্তরে নেমে গেছে। প্রথম ঘটনা মেহেরপুর। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদিকা রোমানা আহমেদ এবং মহিলা দলের নেত্রী সাবিহা সুলতানা আহত। বিএনপির পেজগুলো চিৎকার করে প্রচার করল, জামাতি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে। মানুষ ধিক্কার দিতে শুরু করল। কিন্তু সত্যটা কি? সত্যটা হলো, এটা কোনো হামলাই ছিল না। নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনায় শিকার হন এবং কুকুরের কামড় খান। স্বয়ং বিএনপি নেত্রী রোমানা আহমেদ ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, না, জামাত আমাদের উপর হামলা করেনি। ভাবুন একবার, নিজেদের নেত্রীর অ্যাক্সিডেন্টকেও, এমনকি কুকুরের কামড়কেও পলিটিক্যাল পণ্য বানিয়ে ফেলল তারা। জামাতকে ভিলেন বানাতে গিয়ে নিজেদের নেত্রীর কষ্টের সাথেও মিথ্যাচার করল। কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব? এবার শেরপুরের ঘটনা। এটা তো সত্যিই অস্কাল পাওয়ার যোগ্য। জামাত নেতা রেজাউল করিম হত্যার পর নিজেদের দোষ ঢাকতে বিএনপি প্রচার চালালো, জামাত আমাদের কর্মী সাইফুলকে খুন করেছে। কান্নাকাটি, আহাজার সব শুরু। কিন্তু কিছুক্ষণ পরই সেই মৃত সাইফুল ফেসবুকে লাইভে এসে বলল, ভাই, আমি তো বেঁচে আছি। এর চেয়ে বড় কমেডি আর কি হতে পারে? মৃত মানুষ লাইভে এসে জানাচ্ছে, আমি মারা যাইনি, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি। বিএনপির মিথ্যাচার এখন কমেডি শোতেও হার মানাচ্ছে। এরপর টাঙ্গাইল। অভিযোগ, জামাতের এমপি প্রার্থী টাকা দিয়ে ভোট কিনছে। ভিডিও ভাইরাল। কিন্তু তদন্তে বেরিয়ে এলো, ভিডিওতে টাকা দিচ্ছে স্থানীয় ছাত্রদল নেতা, অর্থাৎ নিজেদের লোক। নিজেদের দিয়ে টাকা বিলি করিয়ে নাম দেওয়া হলো জামাতের। একেই বলে চোর পালাতে পালাতে বুদ্ধি বাড়ে। কিন্তু বিএনপির বুদ্ধি যে হাঁটুতে, সেটা আবারও প্রমাণ হলো। আপনারা হয়তো ভাবছেন, এত বড় একটা দল কেন এত শিশুমল মিথ্যাচার করে? উত্তরটা খুব সহজ। মাথা যেমন, লেজও তেমন। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, কারণ হলফনামাতেই লেখা আছে তিনি ইন্টার পাস। একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নেতা যখন দলের হাল ধরে, তখন সেই দলের স্ট্র্যাটেজি হয় গুজব, মিথ্যা আর নাটক। তার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এবং সিদ্ধান্ত দেখলেই বোঝা যায় এটা কোনো শিক্ষিত বা ভিশনারি নেতার কাজ নয়। এটা হলো রাস্তার মোড়ের ছাপরি পলিটিক্স। কারণ তাদের কাছে কোনো ডেভেলপমেন্ট প্ল্যান নেই, কোনো ভিশন নেই। তাই তারা বসে বসে স্ক্রিপ্ট লেখে কিভাবে অ্যাক্সিডেন্টকে হামলা বানানো যায় আর জীবিত মানুষকে মৃত বানানো যায়। নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিএনপির এই নাটকবাজি আর গুজববাজি তত বাড়বে। এখন জামাতের ডিফেন্সিভ হলে চলবে
চলবে না, তাদের এখনই দরকার একটি শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক এবং ফ্যাক্ট চেকার টিম। বিএনপি একটা গুজব ছড়াবে, 10 মিনিটের মধ্যে প্রমাণ সহ জবাব দিতে হবে। মেইনস্ট্রিম মিডিয়ার উপর ভরসা করে থাকলে হবে না, কারণ তাদের বড় একটা অংশ এখন বিকৃত মাল। আজকের এই বিশ্লেষণের মূল কথা, বিএনপি প্রমাণ করেছে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। লাঠি দিয়ে পারেনি, এখন মিথ্যা দিয়ে চেষ্টা করছে। কিন্তু ডিজিটাল যুগে মিথ্যা বেশিক্ষণ টেকে না। রোমানা আহমেদ আর সাইফুল নিজেরাই বিএনপির মুখোশ খুলে দিয়েছে। জামাতের নেতাকর্মীদের বলছি, ক্যামেরা রেডি রাখুন, সত্য রেকর্ড করুন। আর জনগণকে বলছি, গুজবে কান দেবেন না।